নমস্কার, সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমার পিতৃবিয়োগান্তে শোকাতুর কণ্ঠ উন্মোচিত করতে পারিনি আমি বিগত প্রায় 1 মাস। তাই আমি সঙ্গীতা পণ্ডা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার আজকের নিবেদন আমার নিজের লেখা একটা কাহিনী, বোঝা। মহাশ্বেতা দেবীর মন আজ একটু বেশি ভারাক্রান্ত। সেই কাক ভরে উঠে জানলার সামনে বসে বাইরের দিকে তাকিয়ে কী যেন ভাবছেন। খানিক বাদে আমি বিছানা ছেড়ে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আশ্রমের প্রার্থনায় সামিল হলাম, কিন্তু দেখলাম মহাশ্বেতা দেবী সেখানে অনুপস্থিত। তারপর প্রার্থনা শেষ করে নিজেদের ঘরে ফিরলাম আমি। মহাশ্বেতা দেবী একইভাবে বসে আছেন। তার চোখ দুটো লাল, দেখলেই মনে হচ্ছে শরীরে বা মনে খুব কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মহাশ্বেতা দি? শরীর খারাপ নাকি? কি হয়েছে আপনার? আমাকে খুলে বলুন। আমি আর মহাশ্বেতা দেবী দুজনের রুম পার্টনার, অর্থাৎ বৃদ্ধাশ্রমের একটি রুমে থাকি। আমি মহাশ্বেতা দেবীকে অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি নিরুত্তর থাকলেন। তারপর তার মাথায় হাত বুলাতে বুলাতে আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলবেন না মহাশ্বেতা দি? এইবার তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি বুঝতে পারলাম মহাশ্বেতা দেবীর কষ্টটা আসলে মনের। আমি তাকে বললাম, মহাশ্বেতা দি, আপনার দুঃখ আমার কাছে উজাড় করে দিন। আমাদের মতো দুঃখী মহিলাদের জন্য ভগবান ছাড়া কেউ নেই, আর দুঃখের ভার কিছুটা হালকা করতে আপনার জন্য আমি আর আমার জন্য আপনি আছেন। এতক্ষণে মহাশ্বেতা দেবী একটু স্থিত হলেন। তারপর বলতে শুরু করলেন, আমার 2 ছেলে আর একটি মেয়ে আছে। বড় ছেলে দেবার্ঘ, ছোট ছেলে দেবাঞ্জন আর মেয়ে দেবাংশী। স্বামী ছিলেন ব্যবসায়ী মানুষ। ব্যবসার কাজে সারা দিন ডুবে থাকতেন। সংসার আর বাচ্চাদের মানুষ করার দায়িত্বই ছিল আমার উপর। আমার স্বামী খুবই সাদাসিধে আর পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি আমাকে সব সময় যথার্থ মান দিতেন। তিনি বলেছিলেন, মহাশ্বেতা, আমি তো পারছি না, তুমি আমার এই চারা গাছগুলোকে এক একটা বনস্পতি তৈরি করো, যাতে তাদের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তে পারে। আমিও আমার সবটুকু দিয়ে ছেলে মেয়েদের মানুষ করেছি। সকাল থেকে রাত কখনোই নিজের অবসর হিসাবে কোনো সময় কাটাইনি। তাড়াতাড়ি সংসারে যাবতীয় কাজ শেষ করার পাশাপাশি কখনো তাদের টিউশন পড়াতে নিয়ে গেছি, কখনো নাচের ক্লাসে, কখনো গানের ক্লাসে, তো কখনো সাঁতার শেখাতে নিয়ে গেছি। সন্ধেবেলায় তাদের নিয়ে নিজের যতটুকু ক্ষমতা তা দিয়েই তাদের গাইড করেছি। বছরে শুধু একবার, ওই শীতকালে বা গ্রীষ্মকালে 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরে আসতাম সপরিবারে। আর দুর্গাপুজোর সময় একদিন বেরোতাম ঠাকুর দেখতে। এই ছিল আমার বিনোদন। এছাড়া আর কখনো আমি বেরোতাম না। পাশাপাশি মহিলারা সিনেমা থিয়েটার দেখতে বা গল্প করতে ডাকত, কিন্তু আমি যেতাম না, পাছে ছেলে মেয়েদের সময় দিতে অসমর্থ হই। বলতে আমার বাধা নেই, আমার ছেলে মেয়েরাও আমার সেই মুখ রেখেছিল। বড় ছেলে দেবার্ঘ মাধ্যমিকে 4র্থ স্থান পায়। উচ্চ মাধ্যমিকেও খুব ভালো নম্বর পেয়ে পাশ করে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে বিলেতে একটা নাম করা কোম্পানিতে চাকরি পেয়ে বিলেতে চলে যায়। প্রথম প্রথম আমাদের চিঠিপত্র দিত, খোঁজ খবর রাখত, কিন্তু ক্রমশ তা ক্ষীণ হতে থাকে। আমরাও ছেলের একটা চিঠি বা টেলিফোনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতাম। অনেকবার আমরাই তাকে খোঁজ খবর নিয়েছি তার। আমরা তার বাড়িতে আসার প্রতীক্ষায় থাকতাম।
এই মতাবস্থায় একদিন চিঠি পেলাম দেবার্গ তার বসের মেয়েকে বিয়ে করেছে আর সেইখানেই পাকাপাকিভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছে। এই সংবাদে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু মর্মাহত হলেও এই অপ্রিয় সত্যটাকে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। এর পরবর্তী অংশ আমি শোনাব পরের এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।